মোহাম্মদ আশরাফুল একবার বলেছিলেন বাংলাদেশের ব্যাটাররা কোন পিচে বা সারফেসে কিভাবে ব্যাট করতে হয় কিংবা একটা পিচে কিংবা সারফেসে কত রান আসলে আদর্শ সেটা অনেক সময় তারা ধরে উঠতে পারে না বা বুঝে উঠতে পারে না। কোন একটা আলাপচারিতায় তিনি অনেকটা এমন কথাবার্তা বলেছিলেন এবং তার একটা জলজ্যান্ত উদাহরণ আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা দেখিয়েছে যে এই পিচে 150+ কিংবা 160-70-এর মতো একটা স্কোর করতে পারলে হতে পারতো একটা আদর্শ স্কোর। আমাদের ব্যাটাররা হয়তো সেটা বুঝতে পারেনি, তারা হয়তো ভেবেছিল এটা 200 রানের একটা পিচ কিংবা 210-20 রান করতে পারলে এখানে একটা ভালো ফাইটিং স্কোর হবে যেটা আমাদের বোলাররা ডিফেন্ড করতে পারবে, কিন্তু রিয়ালিটিতে দেখা গেল ভিন্ন কথা। দেখা গেল যেই টার্গেট আমরা দিয়েছি এই টার্গেটেই মোটামুটি একটা ফাইট দিতে পেরেছিল আমাদের বোলাররা, অনেকটা শেষ ওভার পর্যন্ত নিয়ে আসতে পেরেছে তারা, মানে একেবারে শেষের দিক পর্যন্ত কিন্তু খেলাটা এসেছে। সো সেখান থেকে যদি আমাদের ব্যাটাররা আরও কিছু রান বেশি অ্যাড করতে পারতো, মানে 150-60-এর টার্গেটে যদি তারা ব্যাট করতে পারতো, সেই টার্গেটটা যদি তারা দিয়ে আসতে পারতো তাহলে হয়তো ম্যাচটা আমরা জিততে পারতাম। এখন অনেকেই বলবেন হ্যাঁ ভাই, টার্গেট যদি 200 হতো তাও অস্ট্রেলিয়ারা 200 রানের টার্গেট চেস করার মাইন্ডসেটেই নামতো, সেটা আমি জানি না ভাই। টার্গেট এখানে এই পিচে অ্যাটলিস্ট ব্যাটারদের বোঝা উচিত ছিল কয়েকটা ওভার খেলার পরে, বা অ্যাটলিস্ট আমাদের টপ অর্ডারের একজন ব্যাটারকে স্টে করতে হতো। তিনি যদি একজন ব্যাটার যদি আপনার 50+ রানের একটা নক খেলতেন সেক্ষেত্রে খুব অনায়াসে আমাদের স্কোরটা হয়তো 160 ক্রস করতো, মানে 170। এই স্কোরটা হলে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যেত ম্যাচটা আমরা হয়তো জিততে পারতাম। স্টিল অস্ট্রেলিয়ারা খুব ভালো ব্যাটিং করেছে বলতে হবে। তারা আসলে পিচটা আমাদের চাইতে বেটার বুঝেছে এবং তারা যেহেতু চেস করতে নেমেছে তারা মোটামুটি বল করার পর একটা ধারণা করেই ফেলেছিল যে না, মোটামুটি যদি কন্ট্রোলড ভাবে আমরা খেলতে পারি তাহলে আমরা ম্যাচটা জিতে ফেলবো। তাও শেষের দিকে কয়েকটা উইকেট আমাদের বোলাররা পেয়েছে। সাকলাইন 2টা উইকেট পেয়েছেন, ডেবিউ ম্যাচে 10 রান করেছেন, 10 বলে 2টা উইকেট পেয়েছেন, রান একটু বেশি দিয়েছেন। আর এই তো এই আর কি, এই টার্গেটে আপনি আর কি বা ডিফেন্ড করবেন। এনিওয়েজ, কংগ্রাচুলেশনস অস্ট্রেলিয়া। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে। সেকেন্ড ম্যাচটা কারা জিতে সেটা এখন দেখার বিষয়। সেকেন্ড ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস কি কাম ব্যাক করেন কিনা, কারণ মিডল ওভারে মাটি কামড়ে পড়ে থাকার দায়িত্বটা বেসিক্যালি টি-20-তে লিটন কুমার দাসই করে থাকেন। 7 থেকে 15 এই যে মিডল ওভার ফেজে তিনি টিকে থাকতে পারেন বেশ ভালো মতো। আর ওপেনার সবাই হতাশ করেছে, মানে রেগুলার ওপেনার, মেকশিফট ওপেনার সবাই। আপনার ইমনকে আমরা হুট করে এখন মিডল অর্ডারে খেলানোর চেষ্টা করছি, স্পিন ভালো খেলেন দেখে, মানে স্পিনে ব্যাশিং করতে পারেন সেজন্য। বাট ইমন তো আপনার মিডল অর্ডারে খেলার ব্যাটার ছিলেন না, মানে আন্তর্জাতিক টি-20-তে তো ইমনকে আমরা ওপেনার হিসেবেই দেখেছিলাম, তাই না? সাইফ একটা এশিয়া কাপে ভালো করার পর থেকে তাকে আমরা 2-3 নিয়ে আসছি এবং আজকে তিনি কততে ব্যাট করবেন, 4 বোধ হয় নাকি 5। এনিওয়েজ, জানি না ইমনকে কেন খেলানো হয়েছে এত লেটে। অন্যদিকে তামিমও হতাশ করেছেন, সৌম্যও হতাশ করেছেন, সাইফও হতাশ করেছেন, ইমনও হতাশ করেছেন। টপ অর্ডারে 4জন ব্যাটার হতাশ করলে আপনি আর রান করবেন কোত্থেকে, তাই তো? এনিওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।